সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি। ছাত্রদল কর্মীকে পিটিয়ে জখম করল জামাত নেতা। রাত 1টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টিপাত হতে পারে যেসব অঞ্চলে। জামাতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান হেফাজতে আমিরের। ইউনূস চোর বাটপারদের লুটপাটের সুযোগ করে দিল, মন্তব্য ইলিয়াস। আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহকে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি। কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছি, মন্তব্য নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও শরীয়তপুর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঈনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শুক্রবার 3 অক্টোবর একটি সাধারণ ডায়েরি জিডি করেন জাজিরা থানার ওসি মঈনুল ইসলাম। এতে এক যুবলীগ নেতা হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। অভিযুক্ত মিথুন ঢালী রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। জিডি সূত্রে জানা গেছে, গত 28 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জাজিরায় গোপন বৈঠক করেন মিথুন ঢালী। পরদিন তারা গোপনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও মিছিল করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালালে মিথুন উপজেলার কুণ্ডেরচর এলাকায় ফিরোজ খাঁর বাড়িতে অবস্থান নেন। পরে সেখানে পুনরায় অভিযান চালানো হলে মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের উপর হামলার চেষ্টা করেন এবং কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গত 2 অক্টোবর জাজিরা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে। এতে 65 জনের নাম উল্লেখ সহ আরও 30 থেকে 40 জনকে অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়। 2 নম্বর আসামি হন মিথুন ঢালী। এতে তিনি ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে জাজিরা থানার ওসিকে ফোন করেন। ফোনে প্রধান উপদেষ্টা এবং ওসিকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় জাজিরা থানায় জিডি করা হয়েছে, জিডি নং 95। রাজশাহীতে এক ছাত্রদল কর্মীকে তুলে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার 3 অক্টোবর দিনগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মতিহার থানার বুধোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল কর্মীর নাম রবিউল ইসলাম আশিক। ওই এলাকাতেই তার বাড়ি। মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বুধোপাড়া থেকে উদ্ধার করে আশিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা গভীর রাতে আশিককে দেখতে হাসপাতালে ভিড় করেন। আহত ছাত্রদল কর্মী আশিকের ভাই রুবেল হোসেন অভিযোগ করে বলেন, কিছুদিন আগে নগরীর বুধোপাড়ায় 30 নং ওয়ার্ড এলাকায় বিএনপির পোস্টার ব্যানার লাগায়। এ সময় জামাতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের 30 নং ওয়ার্ড উত্তর শাখার একজন নেতা আশিককে গুলি করে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার জেরে শুক্রবার রাতে আশিককে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। ছাত্রদল করার কারণেই আশিকের উপর জামাতের লোকেরা হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে শুক্রবার রাতে আশিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাজশাহী সিটি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন তার ফেসবুক থেকে লাইভ করেন। এ সময় আহত আশিককে বলতে শোনা যায়, শুক্রবার রাতে বুধোপাড়া মোড়ে এলাকায় বসেছিল তিনি। এ সময় 30 নং ওয়ার্ডের জামাতের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে 10 থেকে 12 জনের একটি দল তাকে তুলে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে তাকে বেদম পেটানো হয়েছে। অন্যদিকে ছাত্রদল কর্মীর উপর হামলার নিন্দা জানিয়ে ছাত্রদল নেতা লিমন বলেন, শুধু ছাত্রদল করার কারণেই আশিককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আমরা এর উপযুক্ত জবাব দেব। এ বিষয়ে রাতে ও শনিবার সকালে জামাত নেতা সোহেল রানার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঢাকাসহ দেশের 17 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। শনিবার 4 অক্টোবর রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এমন তথ্য দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা,
বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা জেলার উপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী কয়েকদিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে। আগামী সংসদ নির্বাচনে জামাতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজত ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী। শুক্রবার ৩ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শানে রেসালাত সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। হেফাজত আমির আগামী সংসদ নির্বাচনে জামাতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম? আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেন, নবী ও রাসূলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে, তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি, তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা। সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন, জনগণের সমর্থন আর সম্মানকে কাজে লাগাতে পারেনি ইউনূস সরকার, উল্টো চোর বাটপারদের সুযোগ করে দিয়েছেন। এমনকি নিজেও এই সুযোগ কাজে লাগিয়েছে। আজ শনিবার ৪ অক্টোবর এক ফেসবুক পোস্টের মাধ্যমে এসব কথা বলেন ইলিয়াস হোসেন। নিজের পোস্টে ইলিয়াস লেখেন, এদেশে এত একচেটিয়া জনসমর্থন আর ভালোবাসা ডক্টর ইউনূসের আগে কেউ পায়নি। কিন্তু ইউনূস সুযোগটা কাজে না লাগিয়ে চোর বাটপারদের লুটপাটের সুযোগ করে দিল, নিজেও চুরি করল। ইলিয়াসের সেই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সমর্থন জানিয়ে লিখেছেন, এই দেশের ক্ষমতার চেয়ারটা হচ্ছে লুটেরাদের কেনা চেয়ার। কারো মন্তব্য, এদেশের জনগণের কপালে ভালো কিছু নেই। কেউ লিখেছেন, একজন সুদের উদ্যোক্তা ও ম্যানেজারের থেকে এর বেশি আশা করা ভুল হয়েছে। কেউ আবার ইলিয়াসকে খোঁচা মেরে লিখেছেন, আপনি এত পারলে দেশে এসে দায়িত্ব নিয়ে দেখান। নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা না হলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহকে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি দিয়েছেন একদল বিক্ষোভকারী। বিভাগ ঘোষণার দাবিতে শুক্রবার নোয়াখালী শহরে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে এই হুঁশিয়ারি দেন তারা। মিছিলে অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ তুষার বলেন, নোয়াখালী বিভাগের দাবি করা কোনো অযৌক্তিক বিষয় নয়, এটা আমাদের অধিকার। স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমাদের সঙ্গে যে বৈষম্য করা হয়েছে, সেই বৈষম্য যদি ২৪ পরবর্তী সময়েও করা হয়, তাহলে আমরা আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্ত বলেন, গোপালগঞ্জের জন্য শেখ হাসিনার শাসনামল ছিল স্বর্ণযুগ। একইভাবে ২৪ পরবর্তী উপদেষ্টা ও ছাত্রনেতাদের মাধ্যমে কুমিল্লা তার স্বর্ণযুগ পার করছে। আমরা এর প্রতিবাদ জানাই। ২৪-এর গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের সরকারে যোগ দেন ছাত্র প্রতিনিধিরা। পরে একজন পদত্যাগ করে হাল ধরেন তরুণদের দল এনসিপির। এখনও উপদেষ্টা পরিষদে আছেন ২ জন। ছাত্রদের উপদেষ্টা আসনে বসাটা কি ভুল ছিল, সেই প্রশ্ন ছিল এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের কাছেই। তিনি বলেন, ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার ৩ মাসও টিকত না। ৭১ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ জানান, কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা তাদের সবচেয়ে বড় ভুল, যাদের মাধ্যমে প্রতারিত হওয়ার অভিযোগ করেন তিনি। অচিরেই ওই উপদেষ্টাদের নাম প্রকাশ করার কথাও বলেন নাহিদ। শুধু তাই নয়, উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট নিয়ে এখনই ভেবে রেখেছেন বলে দাবি করেন নাহিদ। তারা রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে রেখেছে বলেও ৭১কে জানান নাহিদ ইসলাম। নাহিদ বলেন, ৫ই আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়।